আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 5 তার সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টের শুরু যে টপিকটা দিয়ে সেটা হচ্ছে হার্ডওয়্যার থেফট, ভ্যান্ডালিজম অ্যান্ড ফেলিয়ার। আসলে আমরা দেখি যে হার্ডওয়্যার থেফট বলতে মূলত কী বোঝে। সো হার্ডওয়্যার থেফট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ডিজিটাল ইকুইপমেন্টগুলো স্টিলিং বা চুরি করার যে প্রবণতা বা চুরি করার যে কাজ, সেটাকেই বলা হচ্ছে হার্ডওয়্যার থেফট। তাহলে এখানে বলছে যে হার্ডওয়্যার থেফট ইজ দ্য অ্যাক্ট অফ স্টিলিং ডিজিটাল ইকুইপমেন্ট। আর হার্ডওয়্যার ভ্যান্ডালিজম হচ্ছে যে ডেস্ট্রয় করে ফেলা। চুরি করা মানে হচ্ছে সে নিয়ে চলে গেছে, যে বোঝার উপায় নেই যে কে নিয়েছে, ট্রেস করার উপায় নেই। আর ভ্যান্ডালিজমটা হচ্ছে যে ডিভাইসটা হয়তো বা তোমার সামনেই আছে বা তোমার প্রিমিসেসেই আছে, কিন্তু সেটা হচ্ছে ডেস্ট্রয় বা সেটা নষ্ট করা বা পুড়ে গিয়েছে, এই ধরনের কনসেপ্ট বা জিনিসটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার ভ্যান্ডালিজম। সো আমরা দেখি যে হার্ডওয়্যার থেফট, ভ্যান্ডালিজম এগুলোর থেকে আমরা সেফ করার জন্য কি ধরনের কাজ করতে পারি। সো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। সাধারণত দেখবে যে বড় বড় যেসব সিকিউর ডেটা সেন্টার বা বড় বড় ভালো ডিভাইসগুলো থাকে, সেগুলোতে যে ডোরগুলো থাকে সেই ডোরগুলো হচ্ছে লক ডোর এবং সিকিউরিটি ইনশিওর করে সেখানে ঢুকতে হয়। ঠিক আছে, ডোর এবং উইন্ডোজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে লকড করা এবং সেগুলোর সিকিউরিটি ইনশিওর করা। সেকেন্ড অপশন হচ্ছে অ্যালার্ম সিস্টেম, যে অ্যালার্ম সিস্টেম সেখানে সেট করা। সামহাও কোনো কারণে যদি টেম্পারেচার বা বেড়ে যায় বা কোনো ধোঁয়ার বা কোনো কিছু সৃষ্টি হয়, তাহলে অ্যালার্ম দিয়ে হচ্ছে সাজেশনগুলো দেবে। ফিজিক্যাল সিকিউরিটি ডিভাইস ইনস্টল করা, লাইক তোমার কেবল, লকস এগুলো। দেন ডিভাইস ট্র্যাকিং অ্যাপস, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে হার্ডওয়্যার থেফট এবং ভ্যান্ডালিজমকে সেভ করতে পারি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার ফেলিয়ার সেফগার্ড। তার জন্য আমরা সার্চ প্রোটেক্টর ইউজ করতে পারি, যেটা হচ্ছে পাওয়ার প্রোটেক্টর বলে অনেক সময়, যেটাকে আমরা ইউপিএস বলে থাকি বা আইপিএস বলি বা ভোল্টেজ স্টেবিলাইজার বলি, একই কাজ। সার্চ প্রোটেক্টর, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা ইউপিএস আমরা ইউজ করতে পারি। দেন ডুপ্লিকেট কম্পোনেন্টস ও ডুপ্লিকেট কম্পিউটার্স, ফল্ট টলারেন্ট কম্পিউটার্স, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি ফর হার্ডওয়্যার ফেলিয়ার এগেনস্টে কাজ করার জন্য। ব্যাকিং আপ দ্য আলটিমেট সেফগার্ড। সো ব্যাকআপ নেয়, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই 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 ইম্পর্ট্যান্ট। এটা আমি পার্সোনালি তোমাদেরকে সাজেশন দেবো, সবসময় তোমাদের মোবাইলের ডাটা হোক বা যেটাই হোক ব্যাকআপ রেখে দিবে ক্লাউডে। সামহাও তুমি জানো না তোমার মোবাইলটা বা তোমার ডিভাইসটা কখন, ডিজিটাল ডিভাইস যেহেতু হারাবে বা নষ্ট হবে, তার অ্যাসিওরেন্স আছে 100%, যেটা হারাইতে পারে অথবা নষ্ট হতে পারে। তখন তোমার ডাটাটা দিয়ে তুমি কী করবে? তো সো ইম্পর্ট্যান্ট ডাটা যেগুলো সবসময় ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রেখে দেবে। লাইক তোমাদের প্রত্যেকের যে ইউনিভার্সিটির যে জিমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে, সেই জিমেইল অ্যাকাউন্টের সাথে যে গুগল ড্রাইভ আছে, সেটার সাইজ কিন্তু আনলিমিটেড ফাইল তোমরা সেখানে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর যেগুলো পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট, সেখানে তোমাদের 15 GB করে জায়গা দেওয়া আছে। সো ইম্পর্ট্যান্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেসেসারি ফাইলগুলো তোমরা সেখানে আপলোড করে রাখতে পারো। সো তো ব্যাকআপ মূলত বিষয়টা কি? ব্যাকআপ হচ্ছে যে ব্যাকআপ ইজ এ ডুপ্লিকেট অফ এ ফাইল, প্রোগ্রাম অর মিডিয়া দ্যাট ক্যান বি ইউজড ইফ দ্য অরিজিনাল ইজ লস্ট, ড্যামেজ অর ডেস্ট্রয়। মানে অরিজিনাল ফাইলটার ডুপ্লিকেট কপি, যদি কোনো কারণে অরিজিনালটা নষ্ট হয়ে যায় তখন আমরা এটাকে ইউজ করতে পারবো। তো ব্যাকআপ মানে হচ্ছে যে ফাইলটা থাকে অরিজিনাল ফাইল, সেটাকে কপি করা। সো অফসাইট ব্যাকআপ, যেটা অফসাইট ব্যাকআপ মূলত বা ক্লাউড আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে যে তোমার পিসি বা কম্পিউটারের যে স্টোরেজ ডিভাইস তার থেকে ডিফারেন্ট কোনো একটা লোকেশন, যেমন ক্লাউড লোকেশন কোথায় আমি জানি না, বাট এটার সাথে আমার কম্পিউটারের ফিজিক্যাল কোনো কমিউনিকেশন নাই, মোবাইলের ফিজিক্যাল কোনো কমিউনিকেশন নাই, ইন্টারনেটের মাধ্যমে আমরা সেখানে কানেকশন করি, সেটাকে বলা হচ্ছে অফসাইট ব্যাকআপস। সো ক্যাটাগরিজ অফ ব্যাকআপ, কী ধরনের ক্যাটাগরি আমরা করতে পারি ব্যাকআপ নেওয়ার জন্য? যেমন একটা হচ্ছে ফুল ব্যাকআপ হতে পারে, ডিফারেন্সিয়াল ব্যাকআপ হতে পারে, মানে প্রিভিয়াস ফাইল আর পরের ফাইলের ভিতর যে চেঞ্জটা, শুধু সেই চেঞ্জটুক ব্যাকআপ করবে, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল। ইনক্রিমেন্টাল, দেন সিলেক্টিভ, দেন কন্টিনিউয়াস ডেটা প্রোটেকশন, ক্লাউড, বিভিন্ন ধরনের ব্যাকআপ আমরা করতে পারি। সো ব্যাকআপের ক্ষেত্রে বেসিক্যালি 3 জেনারেশন পলিসি যেটা, সেটা ইউজ করা হয়, যে প্রথমে গ্র্যান্ড প্যারেন্টস তারপরে চাইল্ড। এই পলিসিটা হচ্ছে ব্যাকআপের ক্ষেত্রে ফলো করা হয়ে থাকে। তো এইখানে একটা টেবিল দেওয়া আছে, যেটা বিভিন্ন ধরনের ব্যাকআপ মেথডস দেওয়া আছে।
ফুল ব্যাকআপ, ডিফারেনশিয়াল ব্যাকআপ, মানে ফুল ব্যাকআপ বলতে কী বোঝাচ্ছে, তার সুবিধে কী অসুবিধে কী, ডিফারেনশিয়াল ব্যাকআপ কী, তার সুবিধে কী অসুবিধে কী, ইনক্রিমেন্টাল কী, তার সুবিধে কী অসুবিধে কী, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। তো আমি যদি একটু শর্টকাটে বলি, ফুল ব্যাকআপ হচ্ছে তোমার মিডিয়া বা কম্পিউটারে যত ধরনের ফাইল আছে সবগুলো ফাইল কপি করা। এর সুবিধা হচ্ছে রিকভারি করা যায় খুব তাড়াতাড়ি, কারণ সবগুলো ফাইলই সেভ করা থাকে। বাট ডিসঅ্যাডভান্টেজ বা বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে ব্যাকআপ নিতে অনেক লম্বা সময় প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে ডিফারেনশিয়াল ব্যাকআপ, যেটা হচ্ছে যে শুধুমাত্র লাস্ট ব্যাকআপের সাথে তুমি যেইটুক চেঞ্জ আছে শুধু সেই চেঞ্জ ফাইলটুক হচ্ছে ব্যাকআপ করে, সেটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ব্যাকআপ। এই ব্যাকআপ মেথডটা হচ্ছে খুব ফাস্ট এবং স্টোরেজও খুব কম লাগে, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে রিকভার করতে অনেক সময় লাগে। ইনক্রিমেন্টাল ব্যাকআপ, যেটা হচ্ছে যে লাস্ট যে ফুল তুমি ব্যাকআপ নিয়েছো, লাস্ট ফুল ব্যাকআপের পরে তারপরে কি চেঞ্জ আছে, কি চেঞ্জ তুমি ইনক্রিমেন্ট করেছো, সেটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ। এটাও একইভাবে ব্যাকআপ মেথডটা ফাস্ট, মানে আপলোড করতে সময় কম লাগে, বাট রিকভার করতে অনেক সময় লেগে যায়। সিলেক্টিভ ব্যাকআপ, দ্যাট মিনস এটা হচ্ছে যে তুমি সিলেক্ট করে করে দিতে পারবে কোন কোন ফাইল বা ফোল্ডার আমরা ব্যাকআপ রাখতে পারি। এটাও ফাস্ট এবং এটার প্রবলেম হচ্ছে ডিফিকাল্ট টু ম্যানেজ ইন্ডিভিজুয়াল ফাইল ব্যাকআপ। দেন আরও বিভিন্ন ধরনের ব্যাকআপ আছে, তোমরা একটু নিজেরা পড়ে নিয়ে, আশা করি পড়লে জিনিসটা বুঝতে পারবে। বাট ব্যাকআপটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট যেটা, সেটা হচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি। সো ওয়্যারলেস সিকিউরিটি কি আমরা দেখি, ওয়্যারলেস অ্যাক্সেস পজেস এডিশনাল সিকিউরিটি টাস্ক। তুমি যদি ওয়্যার হয় তাহলে সেইখানে যে ধরনের সিকিউরিটি নিতে হবে, ওয়্যারলেসের ক্ষেত্রে তোমাকে সাধারণত এক্সট্রা কিছু সিকিউরিটি ব্যাপারটা মাথায় রাখতে হয়, কারণ ওয়্যারলেস নেটওয়ার্ক সহজেই এটাকে ব্রেকডাউন করা যায়। সো সাম প্রিপেট্রেটর কানেক্ট টু আদার্স ওয়্যারলেস নেটওয়ার্ক টু গেইন ফ্রি অ্যাক্সেস অর কনফিডেন্সিয়াল ডেটা। তাহলে কিছু কিছু পার্সনের ইন্টেনশনে থাকে যে ফ্রি ইন্টারনেট ইউজ করার জন্য সিস্টেমের ভিতরে বা ওয়্যারলেস নেটওয়ার্কে ঢোকা, এবং অথবা তার ইন্টেনশন থাকে কনফিডেন্সিয়াল ডেটা অ্যাক্সেস করা। তো আনসিকিউর, যেটা এক ধরনের আনসিকিউর নেটওয়ার্ক আছে ওয়্যারলেসে, যেটাকে আমরা বলি ওয়াপ, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। এর মাধ্যমে হচ্ছে সাধারণত আমাদের নেটওয়ার্কে ইন্ট্রুডার যারা, তারা ঢোকার চেষ্টা করে। সো এথিক্স অ্যান্ড সোসাইটি, তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টেকনোলজি আমরা ইউজ করবো, তার ইথিক্সের বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এটা সোসাইটির জন্য কোনটা অসুবিধা বা কোনটা খারাপ সেই জিনিসটা আমাদেরকে একটু বিবেচনায় রাখতে হবে। সো প্রথমে আমরা যদি দেখি টেকনোলজি ইথিক্স, তো এটা কি, এটা হচ্ছে টেকনোলজি ইথিক্স বলতে আমরা বুঝেছি একটা মোরাল গাইডলাইন, যেটা হচ্ছে আমাদেরকে বলে দেয় যে কীভাবে কম্পিউটারটা ইউজ করতে হবে, কীভাবে মোবাইল ডিভাইস ইউজ করতে হবে, কীভাবে ইনফরমেশন সিস্টেম এবং তার রিলেটেড টেকনোলজিটা ইউজ করতে হবে, সেগুলোর একটা মোরাল গাইডলাইনটাই হচ্ছে টেকনোলজিক্যাল ইথিক্স। তো এখানে হচ্ছে ইনফরমেশন অ্যাকিউরেসিটা হচ্ছে একটা কনসার্ন, যে সঠিক ইনফরমেশন আমি দিচ্ছি কিনা, সঠিক ইনফরমেশন পাস করছি কিনা, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তো ইন্টারনেটে এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। দেখো কী বলছে, নট অল ইনফরমেশন অন দ্য ইন্টারনেট ইজ কারেক্ট। এটা একটু মাথায় রাখবা সবসময়, যে ইন্টারনেটে যাই দেখো সব কিছুই হচ্ছে কারেক্ট না। সো এটা এই জন্য হচ্ছে ইনফরমেশন অ্যাকিউরেসিটা খুবই একটা কনসার্ন। যেমন পিকচারটা যদি খেয়াল করে, এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এইটাকে যদি জোড়া দেওয়া হয় তাহলে তোমরা বাইরে থেকে দেখতে এটাকে মনে হচ্ছে যে একটা অ্যাপেল, গ্রিন অ্যাপেল, কিন্তু কাটার পরে দেখা যাচ্ছে না, এটা আসলে টোটালি রং। এটা হচ্ছে একটা কী বলা যায়, যে অরেঞ্জ বা সিয়েট্রা বা এই টাইপের কিছু একটা বলতে পারে। তো সেটাই, যে ইন্টারনেটে যাই দেখা যায় সব ইনফরমেশন কিন্তু কারেক্ট না। So intellectual property refers to unique and original works such as ideas, invention, art, writing, process, company and product name and logos. So intellectual property বলতে কি বোঝে, যে নিজস্ব সম্পত্তি বা নিজস্ব সম্পদ, সেটা বলতে মূলত কী বোঝে, সেটা মূলত ইন্টারনেটে বা অনলাইনের ক্ষেত্রে বা ডিজিটালের ক্ষেত্রে বলা হয় যে তোমার যে আইডিয়াটা বা যে ওয়ার্কটা, যেটা হচ্ছে ইউনিক এবং অরিজিনাল ওয়ার্ক, মানে সেটা শুধুমাত্রই তোমার কাজ। সেটা আর্ট হতে পারে, রাইটিং হতে পারে, প্রসেস হতে পারে, তোমার কোম্পানি হতে পারে, বা কোনো প্রোডাক্টের নেম হতে পারে, অথবা কোনো লোগো হতে পারে, যেটা একান্তই তোমার নিজস্ব ডিজাইন করো অথবা তোমার জন্য হচ্ছে ইউনিক। সেই ধরনের জিনিসকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি।
So intellectual property rights are the rights to which a creator are entitled for their work. তার মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যে বলতে জিনিসটা বোঝাচ্ছে যে ক্রিয়েটর যে এই জিনিসটা তৈরি করেছে শুধুমাত্র তারই রাইটস আছে এইটাকে নিয়ে কাজ করার। সো এই জন্য কী করা হয় যে কপিরাইট একটা কনসেপ্ট ডেভেলপ করা হয় যে কপিরাইট প্রোটেক্টস এনি টেনজেবল ফর্ম অফ এক্সপ্রেশন। দ্যাট মিনস এই কপিরাইট প্রোটেক্ট যে আইনটা আছে সেটা করা থাকলে যেটা হবে যে কপিরাইট হচ্ছে এই ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস প্র্যাকটিস করতে সুবিধা প্রদান করে। এছাড়াও আরেকটা যেটা আছে ডিআরএমটা হচ্ছে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট। এটা হচ্ছে এক ধরনের পলিসি বলতে পারো বা স্ট্র্যাটেজি বলতে পারো যেটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে এই ইললিগাল ডিস্ট্রিবিউশন অফ মুভিজ মিউজিক অ্যান্ড আদার যেগুলো ডিজিটাল কন্টেন্ট আছে এগুলোকে ডিস্ট্রিবিউট করা। লাইক ধরো আমরা কি করে একটা পিডিএফ বই সেটা কোনো ফ্রেন্ডের থেকে পেয়ে আমরা নিয়ে সেটা পড়াশোনা করছি, অথবা কোনো একটা মুভি নিচ্ছি কিন্তু আসলে এইটাকে আসলে নেওয়াটা উচিত না, সেটা হচ্ছে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে না। নেক্সট যেটা আছে কোড অফ কন্ডাক্ট। সো কোড অফ কন্ডাক্টটা কি? বেসিক্যালি এই কোড অফ কন্ডাক্টটা হচ্ছে একটা রিটেন গাইডলাইন যেটা হেল্প করতে সুবিধা করে যে কোন কাজটা ইথিক্যাল, কোন কাজটা ইথিক্যাল না, কোন কাজটা অ্যালাউড, কোন কাজটা অ্যালাউড না, এটাকে বলা হচ্ছে কোড অফ কন্ডাক্ট। যেমন কিছু স্যাম্পল আইটি কোড অফ কন্ডাক্ট তোমাদের এখানে দেওয়া আছে যে টেকনোলজি মে নট বি ইউজ টু হার্ম আদার পিপল, টেকনোলজি অন্যদেরকে ক্ষতি করার কাজে ইউজ করা যাবে না। এমপ্লয়িজ মে নট মিডল ইন আদার ফাইলস, এমপ্লয়ি যারা আছে সে যেন অন্যদের ফাইলের ব্যাপারে ইন্টারেস্ট শো না করে বা তাদের জন্য ফাইল না দেখে। এমপ্লয়িজ মে ইউজ টেকনোলজি অনলি ফর পারপাস ইন হুইচ দে হ্যাভ বিন অথরাইজ, কাজের ক্ষেত্রে কোম্পানিতে এমপ্লয়ি যারা আছে তারা টেকনোলজি শুধু সেই ক্ষেত্রে ইউজ করতে পারবে যতটুকু তারা ইউজ করার জন্য পারমিটেড বা অ্যালাউড। টেকনোলজি মে নট বি ইউজ টু স্টিল, বোঝাই যাচ্ছে টেকনোলজি চুরি করার কাজে ইউজ করা যাবে না। টেকনোলজি মে নট বি ইউজ টু বেয়ার ফলস উইটনেস, মিথ্যা সাক্ষী দেওয়ার কাজে টেকনোলজি ইউজ করা যাবে না। এমপ্লয়িজ মে নট কপি অর ইউজ সফটওয়্যার ইলিগালি, then employee may not use others' technology resource without authorization. Employees may not use others' intellectual property as their own, and employees shall consider the social impact of programs and systems they design. Employees always should use technology in a way that demonstrate consideration and respect for fellow humans. তার মানে টেকনোলজির আমাদেরকে সবসময় মান্য রাখতে হবে, এমন কাজে ইউজ করতে হবে যাতে হিউম্যানের রেসপেক্টটা থাকে এবং এটা যেন নষ্ট না হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে গ্রিন কম্পিউটিং। এর আগেও তোমাদেরকে বলা হয়েছে যে গ্রিন কম্পিউটিং মূলত ইনভলভ দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ইলেকট্রিসিটি কনজামশন কমানো আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়েস্টেজ সেগুলোকে কমানো। দুইটা পয়েন্ট, এনার্জি সেভ করা আর হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়েস্টেজ যেটা আছে সেটাকে যতটুকু পারা যায় মিনিমাইজ করা। সো এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে কীভাবে এনার্জি কনজামশন সেভ করা যায় আর কীভাবে হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়েস্টেজটা রিডিউস করা যায় সেটার এক্সাম্পলও দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি। ইনফরমেশন প্রাইভেসি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে রাইট অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানিজ টু ডিনাই অর রেস্ট্রিক্ট দ্য কালেকশন, ইউজ অ্যান্ড ডিসেমিনেশন অফ ইনফরমেশন অ্যাবাউট দেম। তার মানে হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি বলতে বোঝাচ্ছে যে সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে অথবা কোনো কোম্পানি লেভেলে হতে পারে, যার কাজ হচ্ছে কোনো ইনফরমেশন সেগুলোকে ডিসেমিনেট করা অথবা ব্যবহার করা অথবা কালেকশন করা, যেগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সেই কাজগুলো করা, সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি। সেই কাজগুলো করা যাবে না। ইউজ ডেটাবেজে স্টোর ডেটা অনলাইন, ডেটাবেজের কাজ হচ্ছে ডেটাগুলোকে অনলাইনে স্টোর করা। ইভেন কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে তোমার ব্যাপারে ডেটা কালেকশন করতে পারে এবং সেগুলোকে হচ্ছে কাস্টমাইজ করে অ্যাডভার্টাইজমেন্ট আকারে তারা ইউজ করতে পারে অ্যান্ড সেন্ড ইউ পার্সোনালাইজড ইমেল মেসেজ, এবং তোমাকে ইমেইলের মাধ্যমে জানাতে পারে যে আমরা তোমার ডাটাটা ইউজ করতে চাচ্ছি। সাম এমপ্লয়িজ মনিটর ইউর কম্পিউটার ইউজেস অ্যান্ড ইমেল, কোনো এমপ্লয়ি হতে পারে সে তোমার কম্পিউটার কী ইউজ করছো, কী ইমেল মেসেজ পাঠাচ্ছ সেগুলো মনিটর করতে পারে।
তো এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন সেফটির ব্যাপারে কিছু প্রোটেকশনের পলিসি দেওয়া আছে যে কীভাবে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনকে প্রোটেক্ট করতে পারি। যেমন দেখো ফার্স্ট পয়েন্টটা যেটা বলছে, ফিল অনলি নেসেসারি ইনফরমেশন অন রিবেট ওয়ারেন্টি অন রেজিস্ট্রেশন ফর্ম। এই ধরনের যেগুলো ফর্ম আছে, ওয়ারেন্টি ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম, সেখানে যেগুলো হচ্ছে শুধুমাত্র নেসেসারি ইনফরমেশন সেগুলো ফিল আপ করা। ডো নট প্রিপ্রিন্ট ইয়োর ফোন নাম্বার অর সোশ্যাল সিকিউরিটি নাম্বার অন এ পার্সোনাল চেক। আগে থেকেই পার্সোনাল চেকে বা কোথাও ফোন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার লিখে রাখা যাবে না। হ্যাভ অ্যান আনলিস্টেড অর আনপাবলিশড ফোন নাম্বার। Then if you have caller ID, find out how to block your number from displaying on the receiver systems. Do not write your phone number on charge or credit receipt, etc. এখানে আর অনেক ইনফরমেশন আছে, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। 22টা কাজ আছে যার মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো আমরা প্রোটেক্ট করতে পারি, যেগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। সো ইনফরমেশন অ্যাবাউট ইউ ক্যান বি স্টোরড ইন এ ডেটাবেস। তোমার যে ইনফরমেশন আছে সেগুলো ডেটাবেসে স্টোর হতে পারে কখন? ওয়েন ইউ ফিল আউট এ প্রিন্টেড অর অনলাইন ফর্ম, যখন তুমি অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করো। ক্রিয়েট এ প্রোফাইল অন ইউর সোশ্যাল অনলাইন নেটওয়ার্ক, অনলাইন সোশ্যাল নেটওয়ার্কে যদি প্রোফাইল তৈরি করো তাহলেও হতে পারে। রেজিস্টার প্রোডাক্ট ওয়ারেন্টি, কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি যখন রেজিস্ট্রেশন করো তখনও তোমার ইনফরমেশন ডেটাবেসে স্টোর হতে পারে। নেক্সট আরেকটা টার্ম আছে কুকি। কুকি মূলত তোমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করতে গেলে দেখবে যে কুকি জিনিসটা আসে। কুকি মূলত কি? কুকি মূলত হচ্ছে একটা ছোট্ট টেক্সট ফাইল, স্মল টেক্সট ফাইল দ্যাট এ ওয়েব সার্ভার স্টোরস অন ইউর কম্পিউটার। যে কুকি যখন তুমি অ্যালাউ করবে তখন হচ্ছে এই টেক্সট ফাইলটা তোমার কম্পিউটারে, ওই ওয়েব সার্ভার থেকে তোমার কম্পিউটারে এটা সেভ হবে। সেভ হলে এই কুকিটা বেসিক্যালি কেন জরুরি সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ওয়েবসাইট ইউজ কুকিজ ফর ভ্যারাইটিস অফ রিজন, এসব বিভিন্ন কারণে তারা কুকিজ ইউজ করে। সেটা কি? ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যালাউ ফর পার্সোনালাইজেশন, দ্যাট মিনস তুমি পার্সোনাল ইনফরমেশন তার সাথে শেয়ার করবে কিনা সেটা সে অ্যালাউ করে। স্টোর ইউজার নেমস অ্যান্ড অর পাসওয়ার্ডস, ইউজার নেম এবং পাসওয়ার্ডকে সেভ করে। অ্যাসিস্ট উইথ অনলাইন শপিং, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে কুকিজ। অ্যান্ড ট্র্যাক হাউ অফেন ইউজার্স ভিজিট এ সাইট, তুমি ফ্রিকুয়েন্টলি এই সাইটটা ইউজ করছো কিনা অথবা কতদিন পর ইউজ করছো সেগুলো ট্র্যাকিং করে। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে টার্গেট অ্যাসাইনমেন্টস বা অ্যাডভার্টাইজমেন্ট, যে তুমি যেই প্রোডাক্টের জন্য খুঁজছো ঠিক সেই প্রোডাক্টের বিজ্ঞাপনই তোমার কাছে আসবে, অন্য বিজ্ঞাপন আসবে না। এইটা হচ্ছে কুকির মূলত কাজ। সো কীভাবে কুকি কাজ করে আমরা যদি একটু দেখি। স্টেপ ওয়ানে দেখো কী বলছে, when you enter the address of a website in a browser, the browser search your hard drive for a cookie associated with that website. তার মানে আমি যখন কোনো ওয়েবসাইট লিখি প্রথমে সে কী করে হার্ড ডিস্কে ওই রিলেটেড কোনো কুকি আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করে। স্টেপ টুতে কী হয়, ইফ দ্য ব্রাউজার ফাইন্ডস এ কুকি, ব্রাউজার যদি কোনো কুকি খুঁজে পায় তাহলে ইট সেন্ডস ইনফরমেশন ইন দ্য কুকি ফাইল ফর দ্য ওয়েবসাইট, তাহলে সে কুকি ফাইল থেকে ইনফরমেশনটা নেওয়ার জন্য চেষ্টা করে। ওকে, এবং সে কী করে সেই অনুযায়ী হচ্ছে ওয়েবসাইটে ইনফরমেশনটা পাঠিয়ে দেয়। আর স্টেপ 3তে যেই কাজ করে, যদি ওয়েবসাইটের কোনো কুকি ইনফরমেশন না পায় তাহলে সে কী করবে, সে প্রথমে হচ্ছে যেই আইপি অ্যাড্রেস বা যে আইডেন্টিটি নাম্বার দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করা, সেই ইনফরমেশন তোমার ব্রাউজারের কাছে দিবে। তখন ব্রাউজার কী করবে, যে সে নিজে হচ্ছে একটা কুকি ফাইল বানাবে সেই নাম্বার অনুযায়ী এবং সেই কুকি ফাইলটা তোমার হার্ড ড্রাইভে স্টোর করবে। তো এখন প্রতিবার তুমি যখন ওয়েবসাইটে অ্যাড্রেস করতে যাবে দেখবা যে কোনো ওয়েবসাইটে যখন তুমি ফার্স্ট টাইম ওপেন করতে যাও এটা লোড হতে সময় লাগে একটু বেশি, বাট তুমি যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম সেই ওয়েবসাইটে ইন করতে যাবে তখন দেখবে যে আর আগের মতো সময় লাগছে না, কারণ হচ্ছে ওই কুকি ফাইলটা সেভ করে হার্ড ডিস্কে রেখে দেয়, যার ফলে সেটা সময় লাগে খুব কম। নেক্সট যেটা সেটা হচ্ছে ফিশিং। ফিশিং অলরেডি তোমাদের সাথে কথা বলা হয়েছে ফিশিংয়ের ব্যাপারটা, যেটা হচ্ছে সে তোমার কাছে এমন একটা স্ক্যাম একটা ওয়েবসাইট অথবা এমন একটা ইমেল মেসেজ পাঠাবে যেটা দিয়ে মনে হচ্ছে যে অরিজিনাল হুবহু সেম, এবং তার মাধ্যমে তোমাদের পার্সোনাল ইনফরমেশনগুলোকে বা ফিনান্সিয়াল ইনফরমেশনগুলোকে নেওয়ার চেষ্টা করবে। লাইক আরেকটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে ক্লিক জ্যাকিং। ক্লিক জ্যাকিং একটা অপশন, সেটা হচ্ছে যার মাধ্যমে
যে তুমি কোনো ওয়েবসাইটে যদি কোনো জায়গায় ক্লিক করো বা কোনো জায়গায় ট্যাপ করো, তাহলে সাথে সাথে একটা ম্যালিশিয়াস প্রোগ্রাম এটা ইনস্টল হয়ে যাবে বা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ক্লিক জ্যাকিং। নেক্সট, স্পাইওয়্যার আর অ্যাডওয়্যারের ব্যাপারে আমরা অলরেডি এর আগে কথা বলেছি, তো এটা নিয়ে আমি আর সময় নষ্ট করবো না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মূলত বলতে বোঝাচ্ছে যে গেইনিং আনঅথরাইজ অ্যাক্সেস টু অর অবটেইন কনফিডেন্সিয়াল ইনফরমেশন। দ্যাট মিন্স যে এইসব জায়গায় আমার অ্যাক্সেসে অথরাইজেশন নাই, সেসব জায়গায় আমি অ্যাক্সেস করি, যার ফলে কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো যেন আমরা অ্যাডভান্টেজ নিতে পারি। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো এই কাজটা কখনোই করা যাবে না। এটা আমাদের জন্য না, এটা ইউএসের জন্য। নেক্সট যেটা আছে এমপ্লয় মনিটরিং। দ্যাট মিনস আমি যদি কোনো কোম্পানিতে কাজ করি, তাহলে আমি এমপ্লয়ের কতটুকু কী জিনিস আমি মনিটর করতে পারবো। সো এমপ্লয় মনিটরিং ইনভলভস দ্য ইউজ অফ কম্পিউটার্স, mobile device, cameras to observe, record and review an employee's use of technology, including communications such as email message, keyboard activity and website visited. এই কাজগুলো আমরা সাধারণত করতে পারি। Many programs exist that easily allow employers to monitor employees. Further, it is legal for employees to use this program. That means উপরেরগুলো ছাড়াও আমরা আরও বিভিন্নভাবে এমপ্লয়িকে মনিটর করতে পারি, বাট আমাদেরকে জানতে হবে যে এটা কতটুকু লিগ্যাল এবং এই ধরনের প্রোগ্রামগুলো আমরা আদৌ ইউজ করতে পারবো কিনা, এটা জেনে নিতে হবে। এটা জেনে তারপরে হচ্ছে আমরা সেগুলো ইউজ করতে পারবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং। কন্টেন্ট ফিল্টারিংটা হচ্ছে যে এটা একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে কোনো ওয়েবসাইটের যদি কোনো রেস্ট্রিক্টেড এলিমেন্ট থাকে, সেই রেস্ট্রিক্টেড এলিমেন্টগুলোকে ব্লক করে দেয়। আর ওয়েব ফিল্টারিং সফটওয়্যার যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সাধারণত স্পেসিফিক যে পার্টিকুলার ওয়েবসাইট যেগুলো আমাদের জন্য নট অথরাইজ বা অ্যাক্সেস করা যায় না, সেই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেয় বা রেস্ট্রিকশন করে দেয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিক। তো আমরা যদি সামারিতে দেখি এই চ্যাপ্টারে আমরা কী কী দেখেছি, আমরা দেখেছি যে কী ভ্যারাইটি অফ ডিজিটাল সিকিউরিটি রিস্ক, দেন আমরা জেনেছি সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ক্রিমিনাল সম্পর্কে, তারপরে আমরা জেনেছি রিস্ক অ্যান্ড সেফগার্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক অ্যাটাকস, দেন আমরা জেনেছি আনঅথরাইজ অ্যাক্সেস, ইউজ, সফটওয়্যার থেফট, ইনফরমেশন থেফট, হার্ডওয়্যার থেফট, ভ্যান্ডালিজম অ্যান্ড ফেইলিয়ার। এরপরে ব্যাকআপ স্ট্র্যাটেজি সম্বন্ধে জেনেছি এবং কীভাবে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিকিউর করতে পারি। দেন আমরা জেনেছি যে ইথিক্যাল ইস্যুস ইন সোসাইটিজ অ্যান্ড ভেরিয়াস ওয়েজ টু প্রোটেক্ট প্রাইভেসি অফ পার্সোনাল ইনফরমেশন। এই হচ্ছে আমাদের মূলত চ্যাপ্টারের সামারি। তো এটা আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পেরেছো। সেই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, ডিজিটাল সিকিউরিটি, এথিক্স অ্যান্ড প্রাইভেসি। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, সো ক্লাসে আমরা এটা ডিসকাস করবো অথবা ফিডব্যাকে তোমরা পোস্ট করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 5, তার সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টের শুরু যে টপিকটা দিয়ে সেটা হচ্ছে হার্ডওয়্যার থেফট, ভ্যান্ডালিজম অ্যান্ড ফেলিয়ার। আসলে আমরা দেখি যে হার্ডওয়্যার থেফট বলতে মূলত কী বোঝে। সো হার্ডওয়্যার থেফট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ডিজিটাল ইকুইপমেন্টগুলো স্টিলিং বা চুরি করার যে প্রবণতা বা চুরি করার যে কাজ, সেটাকেই বলা হচ্ছে হার্ডওয়্যার থেফট। তাহলে এখানে বলছে যে হার্ডওয়্যার থেফট ইজ দ্য অ্যাক্ট অফ স্টিলিং ডিজিটাল ইকুইপমেন্ট। আর হার্ডওয়্যার ভ্যান্ডালিজম হচ্ছে যে ডেস্ট্রয় করে ফেলা। চুরি করা মানে হচ্ছে সে নিয়ে চলে গেছে, যে বোঝার উপায় নেই যে কে নিয়েছে, ট্রেস করার উপায় নেই। আর ভ্যান্ডালিজমটা হচ্ছে যে ডিভাইসটা হয়তো বা তোমার সামনেই আছে বা তোমার প্রিমিসেসেই আছে, কিন্তু সেটা হচ্ছে ডেস্ট্রয় বা সেটা নষ্ট করা বা পুড়ে গিয়েছে, এই ধরনের কনসেপ্ট বা জিনিসটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার ভ্যান্ডালিজম। সো আমরা দেখি যে হার্ডওয়্যার থেফট, ভ্যান্ডালিজম এগুলোর থেকে আমরা সেফ করার জন্য কী ধরনের কাজ করতে পারি। সো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। সাধারণত দেখবে যে বড় বড় যেসব
সিকিউর ডেটা সেন্টার বা বড় বড় ভালো ডিভাইসগুলো থাকে সেগুলোতে যে ডোরগুলো থাকে সেই ডোরগুলো হচ্ছে লক ডোর এবং সিকিউরিটি ইনশিওর করে সেখানে ঢুকতে হয়। ঠিক আছে, ডোর এবং উইন্ডোজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে লকড করা এবং সেগুলোর সিকিউরিটি ইনশিওর করা। সেকেন্ড অপশন হচ্ছে অ্যালার্ম সিস্টেম, যে অ্যালার্ম সিস্টেম সেখানে সেট করা। সামহাও কোনো কারণে যদি টেম্পারেচার বা বেড়ে যায় বা কোনো ধোঁয়ার বা কোনো কিছু সৃষ্টি হয় তাহলে অ্যালার্ম দিয়ে হচ্ছে সাজেশনগুলো দেবে। ফিজিক্যাল সিকিউরিটি ডিভাইস ইনস্টল করা, লাইক তোমার কেবল লকস এইগুলো, দেন ডিভাইস ট্র্যাকিং অ্যাপস, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে হার্ডওয়্যার থেফট এবং ভ্যান্ডালিজমকে সেভ করতে পারি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার ফেলিয়ার সেফগার্ড। তার জন্য আমরা সার্চ প্রোটেক্টর ইউজ করতে পারি, যেটা হচ্ছে পাওয়ার প্রোটেক্টর বলে অনেক সময়, যেটাকে আমরা ইউপিএস বলে থাকি বা আইপিএস বলি বা ভোল্টেজ স্টেবিলাইজার বলি, একই কাজ। সার্চ প্রোটেক্টর, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা ইউপিএস আমরা ইউজ করতে পারি। দেন ডুপ্লিকেট কম্পোনেন্টস ও ডুপ্লিকেট কম্পিউটার্স, ফল্ট টলারেন্ট কম্পিউটার্স, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি ফর হার্ডওয়্যার ফেলিয়ার এগেনস্টে কাজ করার জন্য। ব্যাকিং আপ দ্য আলটিমেট সেফগার্ড। সো ব্যাকআপ না, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমি পার্সোনালি তোমাদেরকে সাজেশন দেবো, সবসময় তোমাদের মোবাইলের ডাটা হোক বা যেটাই হোক ব্যাকআপ রেখে দিবে ক্লাউডে। সামহাও তুমি জানো না তোমার মোবাইলটা বা তোমার ডিভাইসটা কখন, ডিজিটাল ডিভাইস যেহেতু হারাবে বা নষ্ট হবে তার অ্যাসিওরেন্স আছে 100%, যেটা হারাইতে পারে অথবা নষ্ট হতে পারে। তখন তোমার ডাটাটা দিয়ে তুমি কী করবে? তো সো ইম্পর্টেন্ট ডাটা যেগুলো সবসময় ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রেখে দিবা। লাইক তোমাদের প্রত্যেকের যে ইউনিভার্সিটির যে জিমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে সেই জিমেইল অ্যাকাউন্টের সাথে যে গুগল ড্রাইভ আছে সেটার সাইজ কিন্তু আনলিমিটেড ফাইল তোমরা সেখানে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর যেগুলো পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট সেখানে তোমাদের 15 GB করে জায়গা দেওয়া আছে। সো ইম্পর্টেন্ট, খুবই ভেরি ইম্পর্টেন্ট নেসেসারি ফাইলগুলো তোমরা সেখানে আপলোড করে রাখতে পারো। সো তো ব্যাকআপ মূলত বিষয়টা কি? ব্যাকআপ হচ্ছে যে ব্যাকআপ ইজ এ ডুপ্লিকেট অফ এ ফাইল, প্রোগ্রাম অর মিডিয়া দ্যাট ক্যান বি ইউজড ইফ দ্য অরিজিনাল ইজ লস্ট, ড্যামেজ অর ডেস্ট্রয়। মানে অরিজিনাল ফাইলটার ডুপ্লিকেট কপি, যদি কোনো কারণে অরিজিনালটা নষ্ট হয়ে যায় তখন আমরা এটাকে ইউজ করতে পারবো। তো ব্যাকআপ মানে হচ্ছে যে ফাইলটা থাকে অরিজিনাল ফাইল সেটাকে কপি করা। সো অফসাইট ব্যাকআপ, যেটা অফসাইট ব্যাকআপ মূলত বা ক্লাউড আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে যে তোমার পিসি বা কম্পিউটারের যে স্টোরেজ দেবে তার থেকে ডিফারেন্ট কোনো একটা লোকেশন, যেমন ক্লাউড লোকেশন কোথায় আমি জানি না, বাট এটার সাথে আমার কম্পিউটারের ফিজিক্যাল কোনো কমিউনিকেশন নাই, মোবাইলের ফিজিক্যাল কোনো কমিউনিকেশন নাই, ইন্টারনেটের মাধ্যমে আমরা সেখানে কানেকশন করি, সেটাকে বলা হচ্ছে অফসাইট ব্যাকআপস। সো ক্যাটাগরিজ অফ ব্যাকআপ, কী ধরনের ক্যাটাগরি আমরা করতে পারি ব্যাকআপ নেওয়ার জন্য? যেমন একটা হচ্ছে ফুল ব্যাকআপ হতে পারে, ডিফারেন্সিয়াল ব্যাকআপ হতে পারে, মানে প্রিভিয়াস ফাইল আর পরের ফাইলের ভিতর যে চেঞ্জটা শুধু সেই চেঞ্জটুকু ব্যাকআপ করবে, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল। ইনক্রিমেন্টাল, দেন সিলেক্টিভ, দেন কন্টিনিউয়াস ডেটা প্রোটেকশন, ক্লাউড, বিভিন্ন ধরনের ব্যাকআপ আমরা করতে পারি। সো ব্যাকআপের ক্ষেত্রে বেসিক্যালি 3 জেনারেশন পলিসি যেটা সেটা ইউজ করা হয়, যে প্রথমে গ্র্যান্ড প্যারেন্টস তারপরে চাইল্ড, এই পলিসিটা হচ্ছে ব্যাকআপের ক্ষেত্রে ফলো করা হয়ে থাকে। তো এইখানে একটা টেবিল দেওয়া আছে যেটা বিভিন্ন ধরনের ব্যাকআপ মেথডস দেওয়া আছে। ফুল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল ব্যাকআপ, মানে ফুল ব্যাকআপ বলতে কী বোঝাচ্ছে, তার সুবিধে কী অসুবিধে কী, ডিফারেন্সিয়াল ব্যাকআপ কী, তার সুবিধে কী অসুবিধে কী, ইনক্রিমেন্টাল কী, তার সুবিধে কী অসুবিধে কী, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। তো আমি যদি একটু শর্টকাটে বলি, ফুল ব্যাকআপ হচ্ছে তোমার মিডিয়া বা কম্পিউটারে যত ধরনের ফাইল আছে সবগুলো ফাইল কপি করা। এর সুবিধা হচ্ছে রিকভারি করা যায় খুব তাড়াতাড়ি, কারণ সবগুলো ফাইলই সেভ করা থাকে। বাট ডিসঅ্যাডভান্টেজ বা বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে ব্যাকআপ নিতে অনেক লম্বা সময় প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপ, যেটা হচ্ছে যে শুধুমাত্র লাস্ট ব্যাকআপের সাথে তুমি যেইটুক চেঞ্জ আছে শুধু সেই চেঞ্জ ফাইলটুক হচ্ছে ব্যাকআপ করে, সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপ। এই ব্যাকআপ মেথডটা হচ্ছে খুব ফাস্ট এবং স্টোরেজও খুব কম লাগে, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে রিকভার করতে অনেক সময় লাগে। ইনক্রিমেন্টাল ব্যাকআপ, যেটা হচ্ছে যে লাস্ট যে ফুল তুমি ব্যাকআপ নিয়েছো, লাস্ট ফুল ব্যাকআপের পরে তারপরে কি চেঞ্জ আছে, কি চেঞ্জ তুমি ইনক্রিমেন্ট করেছো, সেটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ। এটাও একইভাবে ব্যাকআপ মেথডটা ফাস্ট, মানে আপলোড করতে সময় কম লাগে বাট রিকভার করতে অনেক সময় লেগে যায়। সিলেক্টিভ ব্যাকআপ, দ্যাট মিনস এটা হচ্ছে যে তুমি সিলেক্ট করে দিতে পারবে কোন ফাইল বা ফোল্ডার আমরা ব্যাকআপ রাখতে পারি, এটাও ফাস্ট এবং এটার প্রবলেম হচ্ছে ডিফিকাল্ট টু ম্যানেজ ইন্ডিভিজুয়াল ফাইল ব্যাকআপ।
দেন আরও বিভিন্ন ধরনের ব্যাকআপ আছে, তোমরা একটু নিজেরা পড়ে নিয়ে আশা করি পড়লে জিনিসটা বুঝতে পারবে, বাট ব্যাকআপটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট যেটা সেটা হচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি। সো ওয়্যারলেস সিকিউরিটি কি আমরা দেখি, ওয়্যারলেস অ্যাক্সেস পজেস এডিশনাল সিকিউরিটি টাস্ক। তুমি যদি ওয়্যার হয় তাহলে সেইখানে যে ধরনের সিকিউরিটি নিতে হবে, ওয়্যারলেসের ক্ষেত্রে তোমাকে সাধারণত এক্সট্রা কিছু সিকিউরিটি ব্যাপারটা মাথায় রাখতে হয়, কারণ ওয়্যারলেস নেটওয়ার্ক সহজেই এটাকে ব্রেকডাউন করা যায়। সো সাম প্রিপেট্রেটর কানেক্ট টু আদার্স ওয়্যারলেস নেটওয়ার্ক টু গেইন ফ্রি অ্যাক্সেস অর কনফিডেন্সিয়াল ডেটা। তাহলে কিছু কিছু পার্সনের ইন্টেনশনে থাকে যে ফ্রি ইন্টারনেট ইউজ করার জন্য সিস্টেমের ভিতরে বা ওয়্যারলেস নেটওয়ার্কে ঢোকা, এবং অথবা তার ইন্টেনশন থাকে কনফিডেন্সিয়াল ডেটা অ্যাক্সেস করা। তো আনসিকিউর যেটা এক ধরনের আনসিকিউর নেটওয়ার্ক আছে ওয়্যারলেসে, যেটাকে আমরা বলি ওয়াপ, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। এর মাধ্যমে হচ্ছে সাধারণত আমাদের নেটওয়ার্কে ইন্ট্রুডার যারা তারা ঢোকার চেষ্টা করে। সো এথিক্স অ্যান্ড সোসাইটি, তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টেকনোলজি আমরা ইউজ করবো তার ইথিক্সের বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এটা সোসাইটির জন্য কোনটা অসুবিধা বা কোনটা খারাপ সেই জিনিসটা আমাদেরকে একটু বিবেচনায় রাখতে হবে। সো প্রথমে আমরা যদি দেখি টেকনোলজি ইথিক্স, তো এটা কি, এটা হচ্ছে টেকনোলজি ইথিক্স বলতে আমরা বুঝেছি একটা মোরাল গাইডলাইন, যেটা হচ্ছে আমাদেরকে বলে দেয় যে কীভাবে কম্পিউটারটা ইউজ করতে হবে, কীভাবে মোবাইল ডিভাইস ইউজ করতে হবে, কীভাবে ইনফরমেশন সিস্টেম এবং তার রিলেটেড টেকনোলজিটা ইউজ করতে হবে, সেগুলোর একটা মোরাল গাইডলাইনটাই হচ্ছে টেকনোলজিক্যাল ইথিক্স। তো এখানে হচ্ছে ইনফরমেশন অ্যাকিউরেসিটা হচ্ছে একটা কনসার্ন, যে সঠিক ইনফরমেশন আমি দিচ্ছি কিনা, সঠিক ইনফরমেশন পাস করছি কিনা, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ইন্টারনেটে এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, দেখো কী বলছে, নট অল ইনফরমেশন অন দ্য ইন্টারনেট ইজ কারেক্ট। এটা একটু মাথায় রাখবো সবসময়, যে ইন্টারনেটে যাই দেখো সব কিছুই হচ্ছে কারেক্ট না। সো এটা এই জন্য হচ্ছে ইনফরমেশন অ্যাকিউরেসিটা খুবই একটা কনসার্ন। যেমন পিকচারটা যদি খেয়াল করে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটাকে যদি জোড়া দেওয়া হয় তাহলে তোমরা বাইরে থেকে দেখতে এটাকে মনে হচ্ছে যে একটা অ্যাপেল, গ্রিন অ্যাপেল, কিন্তু কাটার পরে দেখা যাচ্ছে না, এটা আসলে টোটালি রং, এটা হচ্ছে একটা কী বলা যায় যে অরেঞ্জ বা সিয়েট্রা বা এই টাইপের কিছু একটা বলতে পারে। তো সেটাই যে ইন্টারনেটে যাই দেখা যায় সব ইনফরমেশন কিন্তু কারেক্ট না। So intellectual property refers to unique and original works such as ideas, invention, art, writing, process, company and product name and logos. So intellectual property বলতে কি বোঝে, যে নিজস্ব সম্পত্তি বা নিজস্ব সম্পদ, সেটা বলতে মূলত কী বোঝে, সেটা মূলত ইন্টারনেটে বা অনলাইনের ক্ষেত্রে বা ডিজিটালের ক্ষেত্রে বলা হয় যে তোমার যে আইডিয়াটা বা যে ওয়ার্কটা, যেটা হচ্ছে ইউনিক এবং অরিজিনাল ওয়ার্ক, মানে সেটা শুধুমাত্রই তোমার কাজ, সেটা আর্ট হতে পারে, রাইটিং হতে পারে, প্রসেস হতে পারে, তোমার কোম্পানি হতে পারে, বা কোনো প্রোডাক্টের নেম হতে পারে, অথবা কোনো লোগো হতে পারে, যেটা একান্তই তোমার নিজস্ব ডিজাইন করো অথবা তোমার জন্য হচ্ছে ইউনিক, সেই ধরনের জিনিসকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আর দ্য রাইটস টু হুইচ এ ক্রিয়েটর আর এন্টাইটেল ফর দেয়ার ওয়ার্ক। তার মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যে বলতে জিনিসটা বোঝাচ্ছে যে ক্রিয়েটর যে এই জিনিসটা তৈরি করেছে শুধুমাত্র তারই রাইটস আছে এইটাকে নিয়ে কাজ করার। সো এই জন্য কী করা হয়, যে কপিরাইট একটা কনসেপ্ট ডেভেলপ করা হয়, যে কপিরাইট প্রোটেক্টস এনি টেনজিবল ফর্ম অফ এক্সপ্রেশন। দ্যাট মিনস এই কপিরাইট প্রোটেক্ট যে আইনটা আছে সেটা করা থাকলে যেটা হবে, যে কপিরাইট হচ্ছে এই ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস প্র্যাকটিস করতে সুবিধা প্রদান করে। এছাড়াও আরেকটা যেটা আছে ডিআরএমটা হচ্ছে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট। এটা হচ্ছে এক ধরনের পলিসি বলতে পারো বা স্ট্র্যাটেজি বলতে পারো, যেটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে এই ইললিগাল ডিস্ট্রিবিউশন অফ মুভিজ, মিউজিক অ্যান্ড আদার যেগুলো ডিজিটাল কন্টেন্ট আছে এগুলোকে ডিস্ট্রিবিউট করা। লাইক ধরো আমরা কি করে একটা পিডিএফ বই, সেটা কোনো ফ্রেন্ডের থেকে পেয়ে আমরা নিয়ে সেটা পড়াশোনা করছি, অথবা কোনো একটা মুভি নিচ্ছি, কিন্তু আসলে এইটাকে আসলে নেওয়াটা উচিত না, সেটা হচ্ছে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে না। নেক্সট যেটা আছে কোড অফ কন্ডাক্ট। সো কোড অফ কন্ডাক্টটা কি, বেসিক্যালি এই কোড অফ কন্ডাক্টটা হচ্ছে একটা রিটেন গাইডলাইন, যেটা হেল্প করতে সুবিধা করে যে কোন কাজটা ইথিক্যাল, কোন কাজটা ইথিক্যাল না, কোন কাজটা অ্যালাউড, কোন কাজটা অ্যালাউড না, এটাকেই বলা হচ্ছে কোড অফ কন্ডাক্ট।
যেমন কিছু স্যাম্পল আইটি কোড অফ কন্ডাক্ট তোমাদের এখানে দেওয়া আছে যে টেকনোলজি মে নট বি ইউজ টু হার্ম আদার পিপল, টেকনোলজি অন্যদেরকে ক্ষতি করার কাজে ইউজ করা যাবে না। এমপ্লয়িজ মে নট মিডল ইন আদার ফাইলস, এমপ্লয়ি যারা আছে সে যেন অন্যদের ফাইলের ব্যাপারে ইন্টারেস্ট শো না করে বা তাদের জন্য ফাইল না দেখে। এমপ্লয়িজ মে ইউজ টেকনোলজি অনলি ফর পারপাস ইন হুইচ দে হ্যাভ বিন অথরাইজ, কাজের ক্ষেত্রে কোম্পানিতে এমপ্লয়ি যারা আছে তারা টেকনোলজি শুধু সেই ক্ষেত্রে ইউজ করতে পারবে যতটুকু তারা ইউজ করার জন্য পারমিটেড বা অ্যালাউড। টেকনোলজি মে নট বি ইউজ টু স্টিল, বোঝাই যাচ্ছে টেকনোলজি চুরি করার কাজে ইউজ করা যাবে না। টেকনোলজি মে নট বি ইউজ টু বেয়ার ফলস উইটনেস, মিথ্যা সাক্ষী দেওয়ার কাজে টেকনোলজি ইউজ করা যাবে না। এমপ্লয়িজ মে নট কপি অর ইউজ সফটওয়্যার ইলিগেলি, then employee may not use others' technology resource without authorization. Employees may not use others' intellectual property as their own, and employees shall consider the social impact of programs and systems they design. Employees always should use technology in a way that demonstrate consideration and respect for fellow humans. তার মানে টেকনোলজির আমাদেরকে সবসময় মান্য রাখতে হবে, এমন কাজে ইউজ করতে হবে যাতে হিউম্যানের রেসপেক্টটা থাকে এবং এটা যেন নষ্ট না হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে গ্রিন কম্পিউটিং। এর আগেও তোমাদেরকে বলা হয়েছে যে গ্রিন কম্পিউটিং মূলত ইনভলভ দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে ইলেকট্রিসিটি কনজামশন কমানো আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়েস্টেজ সেগুলোকে কমানো। দুইটা পয়েন্ট, এনার্জি সেভ করা আর হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়েস্টেজ যেটা আছে সেটাকে যতটুকু পারা যায় মিনিমাইজ করা। সো এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে, কীভাবে এনার্জি কনজামশন সেভ করা যায় আর কীভাবে হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়েস্টেজটা রিডিউস করা যায় সেটার এক্সাম্পলও দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি। ইনফরমেশন প্রাইভেসি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে রাইট অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানিজ টু ডিনাই অর রেস্ট্রিক্ট দ্য কালেকশন, ইউজ অ্যান্ড ডিসেমিনেশন অফ ইনফরমেশন অ্যাবাউট দেম। তার মানে হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি বলতে বোঝাচ্ছে যে সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে অথবা কোনো কোম্পানি লেভেলে হতে পারে, যার কাজ হচ্ছে কোনো ইনফরমেশন সেগুলোকে ডিসেমিনেট করা অথবা ব্যবহার করা অথবা কালেকশন করা, যেগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সেই কাজগুলো করা, সেটাকে বলা হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি। সেই কাজগুলো করা যাবে না। ইউজ ডেটাবেজে স্টোর ডেটা অনলাইন, ডেটাবেজের কাজ হচ্ছে ডেটাগুলোকে অনলাইনে স্টোর করা। ইভেন কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে তোমার ব্যাপারে ডেটা কালেকশন করতে পারে এবং সেগুলোকে হচ্ছে কাস্টমাইজ করে অ্যাডভার্টাইজমেন্ট আকারে তারা ইউজ করতে পারে অ্যান্ড সেন্ড ইউ পার্সোনালাইজড ইমেল মেসেজ, এবং তোমাকে ইমেইলের মাধ্যমে জানাতে পারে যে আমরা তোমার ডাটাটা ইউজ করতে চাচ্ছি। সাম এমপ্লয়িজ মনিটর ইউর কম্পিউটার ইউজেস অ্যান্ড ইমেল, কোনো এমপ্লয়ি হতে পারে সে তোমার কম্পিউটার কী ইউজ করছো, কী ইমেল মেসেজ পাঠাচ্ছ সেগুলো মনিটর করতে পারে। তো এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন সেফটির ব্যাপারে কিছু প্রোটেকশনের পলিসি দেওয়া আছে যে কীভাবে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনকে প্রোটেক্ট করতে পারি। যেমন দেখো ফার্স্ট পয়েন্টটা যেটা বলছে, ফিল অনলি নেসেসারি ইনফরমেশন অন রিবেট, ওয়ারেন্টি অন রেজিস্ট্রেশন ফর্ম। এই ধরনের যেগুলো ফর্ম আছে, ওয়ারেন্টি ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম, সেখানে যেগুলো হচ্ছে শুধুমাত্র নেসেসারি ইনফরমেশন সেগুলো ফিল আপ করা। ডো নট প্রিপ্রিন্ট ইয়োর ফোন নাম্বার অর সোশ্যাল সিকিউরিটি নাম্বার অন এ পার্সোনাল চেক, আগে থেকেই পার্সোনাল চেকে বা কোথাও ফোন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার লিখে রাখা যাবে না। হ্যাভ অ্যান আনলিস্টেড অর আনপাবলিশড ফোন নাম্বার। Then if you have caller ID, find out how to block your number from displaying on the receiver systems. Do not write your phone number on charge or credit receipt, etc. এখানে আর অনেক ইনফরমেশন আছে, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। 22টা কাজ আছে যার মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো আমরা প্রোটেক্ট করতে পারি, যেগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। সো ইনফরমেশন অ্যাবাউট ইউ ক্যান বি স্টোরড ইন এ ডেটাবেস। তোমার যে ইনফরমেশন আছে সেগুলো ডেটাবেসে স্টোর হতে পারে কখন? ওয়েন ইউ ফিল আউট এ প্রিন্টেড অর অনলাইন ফর্ম, যখন তুমি অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করো।
ক্রিয়েট এ প্রোফাইল অন ইয়োর সোশ্যাল অনলাইন নেটওয়ার্ক। অনলাইন সোশ্যাল নেটওয়ার্কে যদি প্রোফাইল তৈরি করো তাহলেও হতে পারে। রেজিস্টারের প্রোডাক্ট ওয়ারেন্টি, কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি যখন রেজিস্ট্রেশন করো তখনও তোমার ইনফরমেশন ডেটাবেজে স্টোর হতে পারে। নেক্সট আরেকটা টার্ম আছে কুকি। কুকি মূলত তোমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করতে গেলে দেখবে যে কুকি জিনিসটা আসে। কুকি মূলত কি? কুকি মূলত হচ্ছে একটা ছোট্ট টেক্সট ফাইল, স্মল টেক্সট ফাইল দ্যাট এ ওয়েব সার্ভার স্টোরস অন ইউর কম্পিউটার। যে কুকি যখন তুমি অ্যালাউ করবে তখন হচ্ছে এই টেক্সট ফাইলটা তোমার কম্পিউটারে, ওই ওয়েব সার্ভার থেকে তোমার কম্পিউটারে এটা সেভ হবে। সেভ হলে এই কুকিটা বেসিক্যালি কেন জরুরি সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ওয়েবসাইট ইউজ কুকিজ ফর ভ্যারাইটিস অফ রিজন। এসব বিভিন্ন কারণে তারা কুকিজ ইউজ করে। সেটা কি? ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যালাউ ফর পার্সোনালাইজেশন। দ্যাট মিনস তুমি পার্সোনাল ইনফরমেশন তার সাথে শেয়ার করবে কিনা সেটা সে অ্যালাউ করে। স্টোর ইউজার নেমস অ্যান্ড অর পাসওয়ার্ডস। ইউজার নেম এবং পাসওয়ার্ডকে সেভ করে। অ্যাসিস্ট উইথ অনলাইন শপিং। অনলাইন শপিংয়ের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে কুকিজ। অ্যান্ড ট্র্যাক হাউ অফেন ইউজার্স ভিজিট এ সাইট। তুমি ফ্রিকুয়েন্টলি এই সাইটটা ইউজ করছো কিনা অথবা কতদিন পর ইউজ করছো সেগুলো ট্র্যাকিং করে। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে টার্গেট অ্যাসাইনমেন্টস বা অ্যাডভার্টাইজমেন্ট। যে তুমি যেই প্রোডাক্টের জন্য খুঁজছো ঠিক সেই প্রোডাক্টের বিজ্ঞাপনই তোমার কাছে আসবে, অন্য বিজ্ঞাপন আসবে না। এইটা হচ্ছে কুকির মূলত কাজ। সো কীভাবে কুকি কাজ করে আমরা যদি একটু দেখি। স্টেপ ওয়ানে দেখো কী বলছে। When you enter the address of a website in a browser, the browser search your hard drive for a cookie associated with that website. তার মানে আমি যখন কোনো ওয়েবসাইট লিখি প্রথমে সে কী করে হার্ড ডিস্কে ওই রিলেটেড কোনো কুকি আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করে। স্টেপ টুতে কী হয়? ইফ দ্য ব্রাউজার ফাইন্ডস এ কুকি, ব্রাউজার যদি কোনো কুকি খুঁজে পায় তাহলে ইট সেন্ডস ইনফরমেশন ইন দ্য কুকি ফাইল ফর দ্য ওয়েবসাইট। তাহলে সে কুকি ফাইল থেকে ইনফরমেশনটা নেওয়ার জন্য চেষ্টা করে। ওকে, এবং সে কী করে সেই অনুযায়ী হচ্ছে ওয়েবসাইটে ইনফরমেশনটা পাঠিয়ে দেয়। আর স্টেপ থ্রিতে যেই কাজ করে, যদি ওয়েবসাইটের কোনো কুকি ইনফরমেশন না পায় তাহলে সে কী করবে? সে প্রথমে হচ্ছে যে যেই আইপি অ্যাড্রেস বা যে আইডেন্টিটি নাম্বার দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করা, সেই ইনফরমেশন তোমার ব্রাউজারের কাছে দিবে। তখন ব্রাউজার কী করবে? যে সে নিজে হচ্ছে একটা কুকি ফাইল বানাবে সেই নাম্বার অনুযায়ী এবং সেই কুকি ফাইলটা তোমার হার্ড ড্রাইভে স্টোর করবে। তো এখন প্রতিবার তুমি যখন ওয়েবসাইটে অ্যাড্রেস করতে যাবে দেখবা যে কোনো ওয়েবসাইটে যখন তুমি ফার্স্ট টাইম ওপেন করতে যাও এটা লোড হতে সময় লাগে একটু বেশি। বাট তুমি যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম সে ওয়েবসাইটে ইন করতে যাবে তখন দেখবে যে আর আগের মতো সময় লাগছে না। কারণ হচ্ছে ওই কুকি ফাইলটা সেভ করে হার্ড ডিস্কে রেখে দেয়, যার ফলে সেটা সময় লাগে খুব কম। নেক্সট যেটা সেটা হচ্ছে ফিশিং। ফিশিং অলরেডি তোমাদের সাথে কথা বলা হয়েছে ফিশিংয়ের ব্যাপারটা, যেটা হচ্ছে সে তোমার কাছে এমন একটা স্ক্যাম একটা ওয়েবসাইট অথবা এমন একটা ইমেল মেসেজ পাঠাবে যেটা দিয়ে মনে হচ্ছে যে অরিজিনাল হুবহু সেম, এবং তার মাধ্যমে তোমাদের পার্সোনাল ইনফরমেশনগুলোকে বা ফিনান্সিয়াল ইনফরমেশনগুলোকে নেওয়ার চেষ্টা করবে। লাইক আরেকটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে ক্লিক জ্যাকিং। ক্লিক জ্যাকিং একটা অপশন, সেটা হচ্ছে যার মাধ্যমে যে তুমি কোনো ওয়েবসাইটে যদি কোনো জায়গায় ক্লিক করো বা কোনো জায়গায় ট্যাপ করো তাহলে সাথে সাথে একটা ম্যালিশিয়াস প্রোগ্রাম ইনস্টল হয়ে যাবে বা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ক্লিক জ্যাকিং। নেক্সট স্পাইওয়্যার আর অ্যাডওয়্যারের ব্যাপারে আমরা অলরেডি এর আগে কথা বলেছি, তো এটা নিয়ে আমি আর সময় নষ্ট করবো না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মূলত বলতে বোঝাচ্ছে যে গেইনিং আনঅথরাইজ অ্যাক্সেস টু অর অবটেইন কনফিডেন্সিয়াল ইনফরমেশন। দ্যাট মিনস যেই সব জায়গায় আমার অ্যাক্সেসে অথরাইজেশন নাই সেসব জায়গায় আমি অ্যাক্সেস করি, যার ফলে কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো যেন আমরা অ্যাডভান্টেজ নিতে পারি। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো এই কাজটা কখনোই করা যাবে না। এটা আমাদের জন্য না, এটা ইউএসের জন্য। নেক্সট যেটা আছে এমপ্লয় মনিটরিং। দ্যাট মিনস আমি যদি কোনো কোম্পানিতে কাজ করি তাহলে আমি এমপ্লয়ের কতটুকু কী জিনিস আমি মনিটর করতে পারবো। সো এমপ্লয় মনিটরিং ইনভলভস দ্য ইউজ অফ কম্পিউটার্স, mobile device, cameras to observe, record and review an employee's use of technology, including communications such as email message, keyboard activity and website visited. এই কাজগুলো আমরা সাধারণত করতে পারি।
Many programs exist that easily allow employers to monitor employees. Further, it is legal for employees to use this program. That means পরেরগুলো ছাড়াও আমরা আরও বিভিন্নভাবে এমপ্লয়িকে মনিটর করতে পারি, বাট আমাদেরকে জানতে হবে যে এটা কতটুকু লিগ্যাল এবং এই ধরনের প্রোগ্রামগুলো আমরা আদৌ ইউজ করতে পারবো কিনা এটা জেনে নিতে হবে। এটা জেনে তারপরে হচ্ছে আমরা সেগুলো ইউজ করতে পারবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং। কন্টেন্ট ফিল্টারিংটা হচ্ছে যে এটা একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে কোনো ওয়েবসাইটের যদি কোনো রেস্ট্রিক্টেড এলিমেন্ট থাকে সেই রেস্ট্রিক্টেড এলিমেন্টগুলোকে ব্লক করে দেয়। আর ওয়েব ফিল্টারিং সফটওয়্যার যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে সাধারণত স্পেসিফিক যে পার্টিকুলার ওয়েবসাইট যেগুলো আমাদের জন্য নট অথরাইজ বা অ্যাক্সেস করা যায় না সেই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেয় বা রেস্ট্রিকশন করে দেয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিক। তো আমরা যদি সামারিতে দেখি এই চ্যাপ্টারে আমরা কী কী দেখেছি, আমরা দেখেছি যে কী ভ্যারাইটি অফ ডিজিটাল সিকিউরিটি রিস্ক, দেন আমরা জেনেছি সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ক্রিমিনাল সম্পর্কে, তারপরে আমরা জেনেছি রিস্ক অ্যান্ড সেফগার্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক অ্যাটাকস, দেন আমরা জেনেছি আনঅথরাইজ অ্যাক্সেস, ইউজ, সফটওয়্যার থেফট, ইনফরমেশন থেফট, হার্ডওয়্যার থেফট, ভ্যান্ডালিজম অ্যান্ড ফেইলিয়ার। এরপরে ব্যাকআপ স্ট্র্যাটেজি সম্বন্ধে জেনেছি এবং কীভাবে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিকিউর করতে পারি। দেন আমরা জেনেছি যে ইথিক্যাল ইস্যুস ইন সোসাইটিজ অ্যান্ড ভেরিয়াস ওয়েজ টু প্রোটেক্ট প্রাইভেসি অফ পার্সোনাল ইনফরমেশন। এই হচ্ছে আমাদের মূলত চ্যাপ্টারের সামারি। তো এটা আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পেরেছো। সেই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 ডিজিটাল সিকিউরিটি, এথিক্স অ্যান্ড প্রাইভেসি। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে সো ক্লাসে আমরা এটা ডিসকাস করবো অথবা ফিডব্যাকে তোমরা পোস্ট করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।